সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় কেনসিয়ান ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্লাসিক্যাল ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি এবং আজকে কেনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব আলোচনার পরে আমরা এই দুটি তত্ত্বের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করব। কেনসীয় মডেলে কিন্তু তিনটি বাজার বিবেচনা করা হয়। কি কি? উৎপাদন ও শ্রম বাজার, দ্রব্য বাজার এবং অর্থ বাজার। আমরা প্রথমে আসি উৎপাদন ও শ্রম বাজারে। এখানে উৎপাদন ও শ্রম বাজারে শ্রমের চাহিদা অপেক্ষক হবে প্রকৃত মজুরি, এনডি সমান ফাংশন অফ W/P। অর্থাৎ শ্রমের চাহিদা প্রকৃত মজুরির উপর নির্ভরশীল, আর শ্রমের যোগান হলো আর্থিক মজুরির উপর নির্ভরশীল। এবং এখানে আর্থিক মজুরি W সমান W0 প্লাস WN, অর্থাৎ W0 হলো ন্যূনতম আর্থিক মজুরি আর WN হলো নিয়োগের যে মোট পরিমাণ। আর এক্ষেত্রে উৎপাদন অপেক্ষক হবে Y সমান ফাংশন অফ YN, অর্থাৎ উৎপাদন শ্রমের নিয়োগের উপর নির্ভরশীল। শ্রমের নিয়োগ উৎপাদনের একটি অপেক্ষক হবে। এখন আমরা আসি দ্রব্য বাজারে। দ্রব্য বাজারের ক্ষেত্রে বিনিয়োগ অপেক্ষক আমরা পাই I সমান ফাংশন অফ R, অর্থাৎ বিনিয়োগ সুদের একটি অপেক্ষক এবং অবশ্যই বিনিয়োগ হলো সুদের বিপরীত অপেক্ষক। আর সঞ্চয় অপেক্ষক পাবো S সমান SY, অর্থাৎ সঞ্চয় হলো আর্থিক আয়ের একটি অপেক্ষক এবং অবশ্যই এটি প্রত্যক্ষ অপেক্ষক হবে, কারণ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি, আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে অবশ্যই সঞ্চয় বৃদ্ধি পায়। এবং এক্ষেত্রে কেনসের মতে যে পরিকল্পিত সঞ্চয় ও বিনিয়োগে সমান হলে দ্রব্য বাজারে ভারসাম্য অর্জিত হয়, অর্থাৎ IR সমান SY হলো ভারসাম্যের শর্ত। এবারে আমরা আসি অর্থ বাজারে। কেনস কিন্তু অবশ্যই অর্থের যোগানকে স্থির ধরেছেন এবং তার মতে অর্থের চাহিদা লেনদেন সতর্কতামূলক এবং ফটকা উদ্দেশ্যজনিত হয়ে থাকে। লেনদেন ও সতর্কতামূলক চাহিদা মূলত অবশ্যই আর্থিক আয়ের উপর নির্ভর করে, কিন্তু ফটকা চাহিদা আবার কিন্তু সুদের হারের উপর নির্ভর করে। অর্থের চাহিদা এবং যোগান সমান হয় যদি, তাহলে অর্থবাজারে ভারসাম্য অর্জিত হবে। অর্থের চাহিদার সাথে আর্থিক আয়ের সম্পর্ক অবশ্যই প্রত্যক্ষ হবে, কিন্তু সুদের হারের সাথে আবার এর সম্পর্ক বিপরীত। তাহলে আমরা পাচ্ছি অর্থের যোগান M সমান M0, যেটি হলো প্রদত্ত, এবং অর্থের চাহিদা L সমান L1Y প্লাস L2R, অর্থাৎ এখানে হলো L হলো অর্থের মোট চাহিদা, আর L1 অর্থের লেনদেন ও সতর্কতামূলক চাহিদা, এবং L2 হলো ফটকা উদ্দেশ্যজনিত চাহিদা, আর এখানে R হলো সুদের হার এবং Y হবে আর্থিক আয়। এবারে আমরা চিত্রে বিশ্লেষণে যাব। চিত্রটি তোমরা লক্ষ্য করো, এখানে 4টি চিত্র রয়েছে, A, B, C এবং D চিত্র। আমরা এখানে দেখব যে কিভাবে কেনস আয় ও নিয়োগের তত্ত্বটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। চিত্রের এ অংশে দেখো, চিত্রের এ অংশে হচ্ছে শ্রম বাজার দেখানো হয়েছে এবং এখানে W0 হলো আর্থিক মজুরি। W0 মজুরি স্তরে দ্রব্যমূল্য আমরা পাচ্ছি P0, ফলে এখানে প্রকৃত মজুরি W/P0 হবে। এখন এই স্তরে কিন্তু আবার N1 সংখ্যক শ্রমিক কাজ করতে চায়। NS রেখা এখানে আছে শ্রমের যোগান রেখা এবং ND হলো শ্রমের চাহিদা রেখা চিত্রের এ অংশে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে N1 পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক, কিন্তু
কিন্তু এখানে দেখো যে এই মজুরি ডব্লিউ0 মজুরি হারে আর্থিক মজুরিতে শ্রমের যোগান N1 পর্যন্ত অসীমভাবে স্থিতিস্থাপক হয়। অর্থাৎ এখানে ডব্লিউ0 হলো ন্যূনতম আর্থিক মজুরি। এক্ষেত্রে আবার নিয়োগকারী যদি বা উৎপাদনকারী যদি N1 এর চেয়ে বেশি শ্রমিক নিয়োগ করতে চায়, তাহলে কিন্তু তাকে ডব্লিউ0 এর চেয়ে বেশি মজুরি দিতে হবে। মজুরি যদি বেশি না থাকে তাহলে শ্রমিকরা কাজে আসবে না। সেক্ষেত্রে শ্রমের যোগান রেখা এস বিন্দুর পর প্রকৃত মজুরির সাথে স্থিতিস্থাপক হয়ে যাবে। পূর্ণ নিয়োগ উপরোক্ত মজুরি স্তরে অর্জিত হবে যখন, অর্থাৎ ডব্লিউ0 মজুরি স্তরে অর্জিত হবে যখন শ্রমের চাহিদা N1 হবে। কিন্তু এক্ষেত্রে কেইন্স মনে করেন যে এখানে NS এবং ND রেখার যে সংযোগ স্থল অর্থাৎ M বিন্দু, সেখানেই পূর্ণ নিয়োগ অর্জিত হচ্ছে। কিন্তু বাস্তবে কেইন্স মনে করে যে অনেক ক্ষেত্রেই এই সমতা স্থলে পূর্ণ নিয়োগ দেখায় না সবসময়। এই ভারসাম্য স্তরে পূর্ণ নিয়োগ নাও হতে পারে। সেটি কিভাবে আমরা দেখছি। চিত্র অনুযায়ী W/P0 হল প্রকৃত মজুরি স্তরে N1 পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক থাকে। কিন্তু নিয়োগকারী যদি N0 পরিমাণ নিয়োগ করে, নিয়োগকারী বা উৎপাদনকারী N1 পরিমাণ নিয়োগ করবে না। সেক্ষেত্রে কিন্তু N0 এবং N1 এই পরিমাণ শ্রমিক অনিচ্ছাকৃত বেকার থাকবে। এই অবস্থায় উৎপাদন অপেক্ষকের প্রেক্ষিতে আয় হবে কত? Y0 পরিমাণ, যা বি চিত্রে দেখানো হয়েছে। এবং এখানে সামগ্রিক যোগান রেখা AS এবং সামগ্রিক চাহিদা রেখা AD0 হলে আমরা এই দুটোর সংযোগ স্তর পাই A বিন্দু, এবং এই আই স্তরে দ্রব্যমূল্য পাচ্ছি কত? P0, যা ডি চিত্রে দেখানো হয়েছে। এবং সি চিত্রেও P0 আছে। এগুলি কিন্তু সবই সম্পর্কিত চিত্র, একটির সাথে আরেকটি সম্পর্কিত। কেইন্সের মতে আর্থিক মজুরি ডব্লিউ0 এর নিচে নমনীয় হবে না, অর্থাৎ ডব্লিউ0 নিচে থাকবে না মজুরি, ডব্লিউ0 দিতে হবে। ফলে প্রকৃত মজুরি কমিয়ে N0 N1 পরিমাণ অনিচ্ছাকৃত বেকারত্ব দূর করা সম্ভব হয় না। কারণ প্রকৃত মজুরি কমলে হয়তো উৎপাদনকারীরা নিয়োগ বাড়াবে, কিন্তু সেক্ষেত্রে আর যেহেতু আর্থিক মজুরি এখানে স্থির আছে, সেই কারণে এটি সম্ভব হয় না। W/P অর্থাৎ প্রকৃত মজুরি হ্রাস করা সম্ভব হয় না। এক্ষেত্রে নিয়োগ বাড়াতে হলে প্রকৃত মজুরি কমানো প্রয়োজন। সেই জন্যই কি করা যেতে পারে? ডব্লিউ যেহেতু স্থির আছে W0, কাজেই P অর্থাৎ মূল্য যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু প্রকৃত মজুরি কমে যাবে এবং সেক্ষেত্রে নিয়োগ বাড়বে। এই অবস্থা আবার এক্ষেত্রে দুইভাবে, এখানে সরকারের হস্তক্ষেপের কথা বলে কেইন্স। এই অবস্থায় দুইভাবে করা যায় সরকারের হস্তক্ষেপ। সেক্ষেত্রে সরকার হয়তো কর হ্রাস করতে পারে। সরকার কর হ্রাস করলে কি হবে? বেসরকারি ভোগ এবং বিনিয়োগ ব্যয় বেড়ে যাবে এবং সামগ্রিক চাহিদা বাড়বে। সামগ্রিক চাহিদা বাড়লেই কিন্তু দেখা যাবে যে তখন নিয়োগ বাড়বে। সামগ্রিক চাহিদা বাড়লে দামটা বেড়ে যাবে, ফলে নিয়োগ বৃদ্ধি পাবে। আবার দ্বিতীয়ত কি হতে পারে? সরকার তার ব্যয় যদি বাড়িয়ে দেয় তাহলেও কিন্তু সামগ্রিক চাহিদা বাড়তে পারে। এভাবে মূল্যটা বাড়িয়ে দেওয়া যায়। বাড়িয়ে দিলে পরে প্রকৃত মজুরি বৃদ্ধি পায় এবং নিয়োগও বৃদ্ধি পেলে তখন পূর্ণ নিয়োগ অবস্থা অর্থনীতিতে বিরাজ করবে। চিত্রে দেখা যায় যে AD0 রেখা AD1 অবস্থানে সেক্ষেত্রে স্থানান্তর হবে, অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে এবং এখানে P1 স্তরে দাম বৃদ্ধি পেল এবং প্রকৃত মজুরি হয়ে গেল W/P1।
ফলে নিয়োগ এখানে বেড়ে যাবে N1 পরিমাণ, অর্থাৎ এক্ষেত্রে আর অনিচ্ছাকৃত বেকারত্ব থাকবে না। এই হলো আয় নিয়োগের কেন্সীয় তত্ত্ব। আমরা এবারে কেন্সের আয় নিয়োগ তত্ত্বের সমালোচনা নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমত বলা যায় সামগ্রিক চাহিদার ধারণা ত্রুটিপূর্ণ, অর্থাৎ কেন্স যেখানে বলেছে যে সামগ্রিক চাহিদার ঘাটতির কারণে বেকারত্ব সৃষ্টি হয় এবং অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ অবস্থা ভারসাম্যে আসে অর্থনীতি। এবং এই ক্ষেত্রে কেন্স বলেছেন যে মূল্য বাড়িয়ে দিয়ে প্রকৃত মজুরি হ্রাস করলে তখন নিয়োগ বাড়বে, ফলে অর্থনীতি পুনর্নিয়োগ অবস্থায় আবার ফিরে যাবে। এক্ষেত্রে অধ্যাপক S.H. স্লিস্টার যুক্তি দিয়ে দেন যে আপেক্ষিক মূল্য মোট ব্যয় বা চাহিদা আংশিকভাবে নির্ধারণ করে, যা কেন্স বিবেচনা করেন নাই। ফলে সামগ্রিক চাহিদার ব্যাখ্যাটি ত্রুটিপূর্ণ। দ্বিতীয়ত কার্যকর চাহিদা ও নিয়োগের সম্পর্ক ত্রুটিপূর্ণ, অর্থাৎ এখানে কার্যকর চাহিদার উপর নির্ভর করে কেন্স বলেছেন যে নিয়োগের পরিমাণ, কার্যকর চাহিদা বৃদ্ধি পেলে নিয়োগ বৃদ্ধি পায়। কিন্তু অধ্যাপক H. হাজলিট যুক্তি দেন যে নিয়োগ কার্যকরী চাহিদার উপর নয়, বরং মজুরি হার, দ্রব্যমূল্য এবং অর্থের যোগানের আন্তঃসম্পর্কের উপরও নির্ভর করে। তৃতীয়ত বদ্ধ অর্থনীতির কথা বলেছে কেন্স, কিন্তু বাস্তবে উন্মুক্ত অর্থনীতি বিরাজ করে বেশিরভাগ দেশেই। আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু দেশের আয় নিয়োগের উপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করে থাকে, ফলে এই অনুমিতিটিও ত্রুটিপূর্ণ। পূর্ণ প্রতিযোগিতার ধারণা অবাস্তব। পূর্ণ প্রতিযোগিতা বর্তমানে কোনো দেশেই দেখা যায় না। সাধারণত যে পুঁজিবাদী অর্থনীতিতে একচেটিয়া প্রতিযোগিতা, অলিগোপলি ইত্যাদি কিন্তু দ্রব্যবাজারে দেখা যায়। সেক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতার ধারণাটিও অবাস্তব। স্বল্প মেয়াদ বিবেচনা ত্রুটিপূর্ণ, অর্থাৎ কেন্সের আলোচনা কিন্তু মূলত স্বল্প মেয়াদী। বাস্তবে দীর্ঘমেয়াদের কথা, দীর্ঘমেয়াদ বিষয়টিকে আমরা অবজ্ঞা করতে পারি না, কারণ কোনো সামষ্টিক পদ্ধতির উপর বিভিন্ন উপাদানের দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া বিবেচনা না করলে কিন্তু আলোচনাটি সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে এই অনুমিতিটিও ত্রুটিপূর্ণ। ত্বরণনীতি অবজ্ঞা, অর্থাৎ কেন্স শুধুমাত্র গুণক নীতির উপর তত্ত্বটি ব্যাখ্যা করেছেন, কিন্তু গুণক নীতির পাশাপাশি ত্বরণনীতিও কিন্তু জাতীয় আয়ের গতিশীলতার উপর প্রভাব বিস্তার করে। এবং লাস্টলি বলা যায় নীতিগত নির্দেশনা সমস্যার সৃষ্টি করে, অর্থাৎ কেন্স আয় ও নিয়োগ বাড়াতেই মূলত ঘাটতি বাজেট সুপারিশ করেছেন। কিন্তু বাস্তবে দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশই আয় ও নিয়োগ বাড়াতে গিয়ে অন্য একটি সমস্যা পড়েছে, সেটি হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কিন্তু আবার বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রেও একটি সমস্যা দেখা যায় বাস্তবে। এগুলোই মোটামুটি সমালোচনা কেন্সের তত্ত্বে। এছাড়া অনুন্নত অর্থনীতি অনেকটাই অনমনীয়, সেক্ষেত্রে বেকারত্বের ধরন ভিন্ন হওয়ায় কেন্সীয় নীতি এসব দেশে অনেকটাই অপ্রযোজ্য বলা যায়। তাহলে আজকের আলোচনায় আমরা কেন্সের আয় নিয়োগ তত্ত্ব এবং এই তত্ত্বের সমালোচনা নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা ক্লাসিক্যাল তত্ত্বের সাথে কেন্সের তত্ত্বের একটি তুলনামূলক আলোচনা ব্যাখ্যা করব। আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ তোমাদের।